আজকে আমরা কথা বলবো আয়নাবাজি সিনেমা নিয়ে। আয়নাবাজি একটি বাংলাদেশি বাংলা সিনেমা 2016 সালের, এবং এটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এটা ওনার প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি। ছবিটি লিখেছেন গাউসুল ইসলাম শাওন এবং সম্ভবত আর একজন। ছবিতে আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা নূর, যার প্রথম ছবি এটি, এবং পার্থ বড়ুয়া, যিনি যিনি একজন গায়ক হিসেবে পরিচিত, এবং এটি ওনার প্রথম ছবি। তো আসুন আমরা ছবি নিয়ে কিছু আলাপ করি। ছবির কাহিনী, চঞ্চল চৌধুরী একজন কোন আর্টিস্টের ভূমিকা অভিনয় করেছেন। কোন আর্টিস্ট হচ্ছে যিনি এক চরিত্র থেকে আরেক চরিত্রে অভিনয় করেন ফর দ্য সেক অফ লাইভলিহুড। উনি একজন অভিনেতার ভূমিকা অভিনয় করেছেন যিনি বিভিন্ন চরিত্রে প্রবেশ করেন এবং বিভিন্ন ক্রিমিনালদের হয়ে উনি জেল খাটেন। পাশাপাশি উনি একটি স্কুল চালান। এর মধ্যে ওনার সাথে ইন্ট্রোডাকশন হয় নাবিলা নূরের, যিনি ওই এরিয়াতে প্রথম বাসা ভাড়া নিতে এসেছেন, যিনি যার সাথে তার বাবা রয়েছেন। এবং আরেকটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছেন পার্থ বড়ুয়া, যিনি একজন সাংবাদিক এর ভূমিকা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রিপোর্টিং করছেন অ্যাবাউট ডিফারেন্ট কেসেস, যিনি একজন ক্রাইম রিপোর্টার। তো আমি স্পয়লার ফ্রি রাখতে চাচ্ছি as much as possible এই রিভিউটি। আমি জানি যে অনেকেই সিনেমাটি দেখে ফেলছেন, কিন্তু আমি তাদের জন্য মত নষ্ট করতে চাচ্ছি না যারা সিনেমাটি দেখেননি। তাই আমি স্পয়লারে যাচ্ছি না। চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে বলার আসলে কিছু নেই। উনি একজন পরীক্ষিত অভিনেতা, জাত অভিনেতা, এবং উনি চমৎকার অভিনয় করেছেন। নাবিলা নূরের করার তেমন কোনো স্কোপ ছিল না। তার ওনার চরিত্রটা এমনই ছিল যে উনি একজন সিম্পল নেক্সট ডোর গার্ল, এবং উনি লাভ ইন্টারেস্ট হিসেবে আয়নার যিনি নাম ভূমিকায় আছেন তার লাভ ইন্টারেস্ট হিসেবে আছেন। এছাড়া পার্থ বড়ুয়া, তার অভিনয় আমাকে একটু বিস্মিত করেছে, কেননা আমি খুব একটা পরিচিত না ওনার অভিনয়ের সাথে। আমার কাছে বেশ সাবলীল মনে হয়েছে, যেটা আসলে গায়ক থেকে ট্রানজিশন করা অভিনেতা হিসেবে একটু টাফ। সো আমাকে বলতে হবে উনি একজন মাল্টি ট্যালেন্টেড, ভালো অভিনয় করেছেন। এছাড়া সিনেমাতে যারা ছোট ছোট রোল প্লে করেছেন, গাউসুল ইসলাম শাওন সাহেবের রোল আছে। এছাড়া ছোট একটা বাচ্চার অভিনয় করেছেন, ইমেল নামে একটা ক্যারেক্টার, আমি নামটা ঠিক জানি না, চমৎকার অভিনয় করেছে। ডিরেকশনের ক্ষেত্রে যদি আমি আসি, তাহলে বলতে হয় যে এটা অমিতাভ রেজা চৌধুরীর প্রথম সিনেমা, এবং ওনার প্রত্যেকটা সিন ছিল আসলে দেখার মতো। আই মিন সিনেমাটোগ্রাফি, স্ক্রিন প্লে, এবং সাউন্ড ওয়াজ ফ্যান্টাস্টিক। এছাড়া আমি এখন একটু স্পয়লারে যাচ্ছি, কারণ আমি একটু ত্রুটি নিয়ে কথা বলবো। আমার ধারণা ত্রুটি নিয়ে কথা বলা উচিত এই কারণেই যে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হওয়া উচিত ক্রিয়েটিভ ফিল্ডে। ক্রিয়েটিভ লোক যারা তারা যাতে আরো বেটার মুভি বানাতে পারেন, সেজন্য এই ক্রিয়েটিভ ক্রিটিসিজমটা খুবই দরকার। তো আমি আবার ওয়ার্নিং দিচ্ছি, এটা একটা স্পয়লার অ্যালার্ট। আমি স্পয়লার নিয়ে একটু কথা বলবো। আমার কাছে মনে হচ্ছে যে সিনেমাটা একটু বেশি লম্বা, 2.5 ঘন্টা সিনেমা। এডিটিং যদি আর একটু বেটার হতো, তাহলে হয়তো বা 2 ঘন্টার মধ্যে সিনেমাটা শেষ করা যাবে, এবং সিনেমাটা আরো গতিশীল হতো। সিনেমাটা বিরতির পর একটু ঝুলে গেছে, এটা একটু খেয়াল রাখা উচিত ছিল। সাসপেন্সের দিকে যদিও নিয়ে যাচ্ছিল, বাট একটু স্লো হয়ে গেছে। আমি নিজেও একটু বোর ফিল করছিলাম ওই পিরিয়ডে। কিছু কিছু জায়গায় অতি অভিনয় চোখে পড়েছে, যে অতি অভিনয় যেটা বলে, যে সময় ক্রিমিনালরা অদল বদল হয়, একজন জেলে যাচ্ছে আরেকজনের হয়ে, ওই সময় রাস্তায় এসে কেউ ওইভাবে হাই ফাইভ বা আলিঙ্গন করবে কিনা আমি শিওর না।
এছাড়া যে ত্রুটিগুলো আছে, যে নাবিলা নূরের যে ফিমেল লিড চরিত্র সেটা খুব একটা ডিমেনশন নাই, এক্সেপ্ট উনি লাভ ইন্টারেস্ট ছাড়া আসলে কোনো রোলই প্লে করেননি। গ্রিভেন্স আছে ওনার, ওনার ফাদার লসের, ওনার ফাদার যেহেতু মারা যান এই মুভিতে, সেই কারণে দু একটা সিনে উনি বেশ প্রচন্ড শখ দেখা গেছে। এছাড়া আসলে উনি বাজারে যান মোসাদ্দেক নামে একটা ছেলের সাথে, কাজের ছেলের সাথে, আয়নার সাথে কথা বলেন, মুগ্ধ হন বাচ্চাদের অভিনয় দেখে, অভিনয় স্কুলে, এবং সেটা চালান। এর এর বাইরে অ্যাকচুয়ালি ওনার অভিনয় করার মতো কোনো স্কোপ ছিল না, এটা ওনার প্রথম সিনেমা। আশা করি নেক্সট মুভিতে অমিতাভ রেজা চৌধুরীর নারীর যে লিড আছেন তার ততটাই বড় ভূমিকা থাকবে কাহিনীকে এগিয়ে নেওয়ার জন্য, যেটা একটা মেল লিডার আছে। আরেকটা জায়গায় আমি একটু শিওর না, যেটা হচ্ছে যে একটা ডায়লগ ছিল, লেনিন, মুসোলিনি এন্ড হিটলার সবাই একই মানে অবৈধভাবে ক্ষমতা দখল করছে। এনিওয়ে, লেনিন একজন বিখ্যাত রেভলিউশনিস্ট, মুসোলিনি এবং হিটলার একজন বিখ্যাত ফেসিস্ট বা একনায়ক। তো দু দু আই মিন এই 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 তিনজনেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা একটা একটা মুভির ডায়লগে, এবং সবাইকে নেগেটিভ ভাবে একই কাতারে ফেলে দেওয়া, এটা এটা আসলে রাজনৈতিক ভাবে, মানে রাজনৈতিক প্রজ্ঞার অভাব আমি মনে করি। যে যেই লিখেছেন ডায়লগটি তিনি আসলে তেমন কিছু জানেন না, অন্তত পলিটিক্যাল সাইড থেকে, ওয়ার্ল্ড পলিটিক্স সাইড থেকে। এছাড়া এছাড়া মুভির মিউজিক বেশ ভালো ছিল। আমি আসলে বলতে যাচ্ছি যে মুভির যে কিছু কিছু জায়গায় মিউজিক ছিল না, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না, এবং সেটা অ্যাকচুয়ালি ভালো, পজিটিভ। এটা একটা গুড সাইন যে বাংলা সিনেমার পরিচালকদের মাথায় আসছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ নট অলওয়েজ গুড ফর দ্য ফিল্ম। যেমন আমরা নর্মালি যে ছবিগুলো আগে বিটিভিতে দেখতাম বাংলা সিনেমা, এগুলোতে পিছনে মানে ভয়ঙ্কর ভাবে গগন বিদারী ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতো, এবং সেগুলো আসলে কাট অফ করে দিত অডিয়েন্সের সাথে মুভি মুভি দেখার যে আগ্রহ। এই মুভিতে সেই জিনিসগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করা হয়েছে। গানগুলো দু একটা গান আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়া যে ক্লাইম্যাক্স দেখানো হয়েছে, এত সাসপেন্স ধরে নিয়ে যে ক্লাইম্যাক্স দেখানো হয়েছে, যে কারারক্ষীকে ভেতরে ঢুকতে দেওয়া হয় বিকজ অফ উনি আসলে ইন্টারেস্ট প্রকাশ করেছেন যে কি ফিল হয় যে ফাঁসির জন্য কেউ যদি ওয়েট করে তার মধ্যে কি ধরনের ফিল হয়। তো ওনাকে একজন বুড়ো চাচা ওনাকে চঞ্চল চৌধুরী ট্রিক করেন এবং তাকে কারাগারের ভিতরে রেখে উনি বের হয়ে যান। এটা আসলে বিশ্বাসযোগ্য হয়নি এই কারণে যে কোনো সময় কারারক্ষী এই কাজটা করবে না। মানে মানুষ সহজ সরল হতে পারে, কিন্তু এতই সহজ সরল হওয়া পসিবল না যে একজন ফাঁসি আসামির কারাগার কক্ষে ঢুকে তার রোল প্লে করবে ফর এ ডে। এটা এটা আসলে আমি জানি না, আমার কাছে কনভিন্সেবল মনে হয়নি। আরেকটু স্ট্রং টুইস্ট থাকলে বা আরেকটু আরেকটু বাস্তবতা থাকলে হয়তো বা মুভির এন্ডিংটা আর চমৎকার হতে পারতো। কিছু কিছু রোল যে যে প্লে করেছেন চঞ্চল চৌধুরী, যেমন একটা সিন আছে যে বড় লোকের একটা ছেলে যে আমি সুপারম্যান, আমি স্পাইডারম্যান যে বলে চিল্লায়, তার হয়ে যে সময় জেল খাটে চঞ্চল চৌধুরী কারাগারের মধ্যে, তার চুল অনেক ছোট ছিল, টু ইমিটেট দ্যাট বয়। এবং যে সময় জামিন পায় ওই ছেলেটি, এর পরের সিনেই দেখানো হয়েছে যে চঞ্চল চৌধুরীর চুল বড় এবং উনি শাওয়ার করছেন, নাবিলা ওই সময় ওনার রুমে এসে উপস্থিত। তো 2 মিনিটের মধ্যে চুল কিভাবে বড় হয়ে যায় আমি আসলে শিওর না। এই জিনিসটা একটু এডিটর এবং ডাইরেক্টর দুজনের দেখা উচিত ছিল। আশা করি নেক্সট নেক্সট ফিল্মগুলোতে উনি এইসব ভুল ত্রুটি রাখবেন না। আর আরেকটা পরিপ্রেক্ষিতে আসলে বলা যায় যে কিভাবে একটা মেয়ে সিঙ্গেল একটা ছেলের ম্যাসে বা রুমে চলে যায়, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে কতটা
সম্ভব আমি আসলে শিওর না, তারপর ছবির ক্ষেত্রে আমি মেনে নিচ্ছি যে এটা হয়তো বা সম্ভব। আম, এছাড়া মুভির নিয়ে আমি অনেক লেখা লেখা পড়েছি, অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, হবেই একটা সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা হতেই পারে। অনেকে বলছেন যে এটা টাম্বল উইড, এটা কোরিয়ান মুভির রিমেক অর অর ওইখান থেকে ইন্সপায়ার্ড করা। তো আমি টাম্বলউইড মুভি দেখিনি, আমি অনেক কোরিয়ান মুভি দেখে থাকি, কিন্তু আমি টাম্বলউইড এখনো দেখিনি। তো এই জন্য আমার আমার অজ্ঞতা প্রকাশ করছি মুভিটি আসলেই ওইখান থেকে ইন্সপায়ার্ড নাকি কাকতালীয় ভাবে কাহিনী মিলে গেছে, আমি আসলে শিওর না। আম, তবে এই কথা বলে রাখি যে অনেক বিদেশেও অনেক আমি বিদেশ বলতে আমি হলিউডে বোঝাচ্ছি, ইভেন ইভেন কোরিয়াতেও জাপানি ফিল্ম রিমেক হয়। আম, জাপানি ফিল্ম থেকে আমেরিকান বা কোরিয়ান ফিল্ম থেকে আমেরিকান ফিল্ম হয়, ইভেন ইন্ডিয়ান ফিল্মও হয়, ইভেন হলিউড থেকে তো বলিউডে ফিল্ম হচ্ছেই। সো এক জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে কোনো কাহিনী নিয়ে আসা বা কোনো একটা জিনিস দেখে ইন্সপায়ার্ড হওয়া সেটা এক জিনিস, কিন্তু কপি আই মিন সিন টু সিন এবং ডায়লগ টু ডায়লগ কপি, দ্যাট ইজ ডিফারেন্ট। আমার মনে হয় না এটা একদম ডায়লগ আই মিন ডায়লগ টু ডায়লগ বা সিন টু সিন কপি, যদিও মূল কাহিনী হয়তো বা মিলে যায়, যে একটা ছেলে যে কোন আর্টিস্টের ভূমিকা অভিনয় করে জেলে যায় ক্রিমিনালদের হয়ে, এবং একটা মেয়ে তার লাইফে আসে এবং তার লাইফের মোড় বদলে দেয়, এবং সে ওই মেয়ের সাথে তার জীবন কাটাতে চায় এবং বাঁচতে চায়, এবং কিভাবে সে ওই ওই এক চক্রের মধ্য থেকে বেরিয়ে আসে। এই হচ্ছে টাম্বলউইডের মূল সিনপসিস এবং আয়নাবাজির মূল সিনপসিস। কিন্তু আমি যেটা দেখতে আমার যেটা ধারণা, এটা হয়তো বা যে একদম কপি না। আমি আরো দুই একটা এক্সাম্পল দিই যে কিছু কপি করা মুভি অ্যাকচুয়ালি বেটার হয়েছে। যেমন প্যাচ অ্যাডামস হচ্ছে হলিউডের রবিন উইলিয়ামসের মুভি। একটা থিম ছিল মেডিকেল মেডিকেল স্টুডেন্টরা কিভাবে আর মেডিকেলের ডক্টররা কিভাবে রোগীদের ওনারা সেবা করতে পারেন আরো মানবিকভাবে। সেম থিমের উপরে মুন্না ভাই এমবিবিএস রাজকুমার হিরানির ফার্স্ট সিনেমা বলিউডে হয়েছে, যদিও আরো অনেক কিছু উনি অ্যাড করেছেন, যেমন কনটেক্সটাই বদলে দিয়েছেন। একটা আন্ডারওয়ার্ল্ডের ডন, সে কিভাবে ডাক্তার হয় এবং কিভাবে সিস্টেমটা বদলে ফেলে, এবং অনেক অনেক মজার একটা পরিপ্রেক্ষিত তৈরি করেছেন। এবং আমার মধ্যে প্যাচ অ্যাডামস থেকে মুন্না ভাই এমবিবিএস ইজ মোর এন্টারটেইনিং এবং ক্লাসিক। প্যাচ অ্যাডামস আমার অনেক পছন্দের মুভি, মুন্না ভাই এমবিবিএসও অনেক পছন্দের মুভি। আরো আরো দু একটা এক্সাম্পল আসছে মাথায়, এরকম অনেক এক্সাম্পল আসলে দেওয়া, যেমন দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি, ক্লিন্ট ইস্টউডের মুভি অনেক আগের, সেটার একটা ভার্সন তৈরি হচ্ছে কোরিয়াতে, দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য উইয়ার্ড, 2008-এ। মুভিটা কিছু কিছু জায়গায় মিলে, কাহিনী মিলে, কিন্তু কোরিয়ান মুভিটা এটা একটা একটা উৎসর্গ করা হয়েছে মূল মুভির ক্ষেত্রে, একটা চমৎকার ট্রিবিউট দেওয়া হয়েছে, এবং কোরিয়ান মুভিটা আরো এন্টারটেইনিং এবং আরো চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। তো একটা মুভি থেকে আরেকটা মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে করতেই পারে, বাট কথা হচ্ছে কিভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে এবং কিভাবে ডিরেক্টর এটাকে নতুন আঙ্গিকে সাজিয়ে নিয়ে প্রেজেন্ট করছেন। সো আমি অনেক ক্রিটিসিজম দেখলাম যে টাম্বলউইড এর কপি এটা, সো এটা দেখা যাবে না, এটা আসলে ঠিক না। দুইটা মুভি দেখা উচিত এবং যার যার মেধা অনুযায়ী সেটা জাজ করা উচিত। আমি আশা করি আপনাদের এই রিভিউটি অনেক ভালো লেগেছে। যদি এই মুভি সম্পর্কে আপনাদের আরো কোনো জিনিস থাকে যেটা আমার চোখে এড়িয়ে গেছে, প্লিজ জানিয়ে দিন কমেন্ট করে, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।